বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে এই বৈশ্বিক মহামারীতে তোমরা যে যেখানেই থাকো না কেন, আল্লাহ পাকের অশেষ রহমত এবং সকলের দোয়ায় যেন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই অবিরত। আসলে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসের জন্য। আজকে আমি বাংলা প্রথম পত্রে পাঠ্য বইয়ের একটি কবিতা আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি, যে কবিতাটি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে আছে। সেই কবিতাটির নাম এবং কবির নাম এখন তোমাদের প্রথমে আমি বলছি না, প্রথমে আমি তোমাদেরকে একটি ছবি দেখাতে চাই। দেখো তো, বাংলাদেশের যে বিশিষ্ট কবি, সাহিত্যিক, এনাকে তোমরা চেনো কিনা? বাংলাদেশের বিশিষ্ট কবি, লেখক, নারীবাদী, নারী জাগরণের অগ্রদূত বেগম সুফিয়া কামাল। সুফিয়া কামালকে তোমরা চিনতে পারছো? আজকে সুফিয়া কামালের একটি কবিতা তোমাদের পাঠ্য বইতে আছে, তাহারই পরে মনে। দেখো, এবার একটু বোর্ডে লক্ষ্য করতে হবে। তাহারই পরে মনে লিখেছেন সুফিয়া কামাল। এই কবিতাটি তোমাদেরকে আমি পড়াবো। আসলে সাহিত্য এমন একটা জিনিস যে অন্য সাবজেক্টের থেকে সম্পূর্ণ আলাদা। এই সাহিত্যের মধ্যে কিন্তু তোমরা মানুষের মনোগতি, চাল চলন, আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রেম ভালোবাসা সবকিছুই তোমরা পাবে। অতএব এই ক্লাসটি অন্য ক্লাসের থেকে সম্পূর্ণ একটু আলাদা ক্লাস হবে। যা হোক, সুফিয়া কামালের জন্ম 1911 খ্রিস্টাব্দে 20 জুন বরিশালে, মৃত্যু 1999 খ্রিস্টাব্দে 20 নভেম্বর। এর আগে, কবিতাটি পড়ার আগে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কোন ম্যাডামের ক্লাস আমরা করছি। আমি কামরুন নাহার, বাংলা প্রভাষক, উপশহর কলেজ, যশোর। এবার তোমরা দেখো, যে মৃত্যু বলেছি 1999 খ্রিস্টাব্দে 20 নভেম্বর, ঢাকাতে। কবিতা পড়ার আগে আমরা কবি পরিচিতিটা প্রথমে পড়ব। কবিতাটি আমরা দুইটি ভাগে ভাগ করে নিই। প্রথম কবি পরিচিতি পড়াবো, তারপরে আমরা মূল কবিতার মধ্যে ঢুকবো যে কবি কবিতায় কি বলতে চেয়েছেন। আমরা কবির লেখনী পড়বো, অথচ কবি, আমি দেখেছি যে অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা আছো, তোমরা কবি পরিচিতি, কবির সম্পর্কে কিছুই বলতে পারো না। যখন তোমাদেরকে বলা হয় যে সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেছেন, তার সম্পর্কে তার দুইটা লেখা তোমরা বলো, তোমরা কিছুই বলতে পারো না। তারপরে তোমার এমসিকিউ প্রশ্নের জন্য অবশ্যই কবি পরিচিতি ভীষণভাবে প্রয়োজন। এই জন্য আমরা প্রথম কবি পরিচিতিটা পড়াবো। ঠিক আছে? সুফিয়া কামাল বাংলাদেশের একজন বিশিষ্ট কবি। তিনি বরিশালের শায়েস্তাবাদে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনার যখন 7 বছর বয়স, তখন তার বাবা সন্ন্যাস গ্রহণ করে নিরুদ্দেশ হয়ে যান। তখন সুফিয়া কামালের মাতা অসহায় হয়ে সুফিয়া কামালকে নিয়ে তার মামা বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। সেই সময় তিনি যখন জন্মগ্রহণ করেন, তখন নারী শিক্ষা তো দূরের কথা, তাদের বাইরে বেরোনো, বাংলায় কথা বলা, এটা সাহিত্য চর্চা করা, এটা অসম্ভব ব্যাপার ছিল। আর যেহেতু সুফিয়া কামালের মামারা শায়েস্তাবাদের নবাব পরিবারের ছিলেন, এই জন্য সুফিয়া কামালের অন্দরমহলে আরবি, ফার্সি, উর্দু ভাষাতেই তার কথা বলতে হতো। বাংলার প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। সেই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল অনেক পরিবারের উত্থান পতনের মধ্য দিয়ে স্বশিক্ষায় শিক্ষিত হন এবং তার মায়ের উৎসাহে তিনি বাংলায় সাহিত্য চর্চা শুরু করে দেন। 1924 সালে তার মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মামা বাড়ির বিশাল বড় একটা গ্রন্থাগার ছিল। সেই গ্রন্থাগারে তিনি বসে বসে বই পড়তেন। তার মায়ের উৎসাহ এবং নেহাল চৌধুরী এত আধুনিক মনস্ক ছিলেন, আধুনিক, যে তাকে সবসময় সাহিত্য চর্চার জন্য উৎসাহ দিতেন। যা হোক, এইভাবে তার দিনগুলো চলছিল। কিন্তু নারী শিক্ষার জন্য
বাংলাদেশের দুই দিকপাল মহিষী রমণী আছেন, একজন হচ্ছে বেগম রোকেয়া সাকোয়ার আর একজন হচ্ছেন আমাদের সুফিয়া কামাল। এনারা নারী শিক্ষার জন্য অনেক সংগ্রাম করেছেন, অনেক আন্দোলন করেছেন। তিনাদের এই সংগ্রাম আন্দোলনের কারণে আজ আমি এখানে আছি, তোমরা পড়াশোনার সুযোগ পাচ্ছ, সুন্দর তোমাদের ভবিষ্যৎ হচ্ছে। এটা শুধুমাত্র এই মহিষী রমণীদেরই কারণে। যা হোক, আজকে আমরা একটু কবিতার মধ্যে ঢুকি। কবিতাটা পাঠ করার পরে দেখা যাক কি বোঝা যায় কি কারণে কবি এই কবিতাটি লিখেছেন। আসলে তোমাদের আগেই আমি বলেছি, সাহিত্য এমন একটা বিষয় যে মানুষের মনের ভেতরের যে আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা এগুলো সম্পূর্ণভাবে তুলে আনে। সুফিয়া কামালের এই কবিতাটার মধ্যে আমরা সেটাই দেখতে পেয়েছি। প্রথমে দেখা যাচ্ছে যে বসন্ত ঋতুর কি সুন্দর তিনি বর্ণনা করেছেন, কিন্তু ভীষণ উদাসীন। শীত ঋতুর বিদায়কে তিনি ভুলতে পারছেন না। কি কারণে? শেষের দিকে আমরা কবি ক্লিয়ার করেছেন যে তার হাজবেন্ড সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর কারণে তিনি এই সুন্দর কবিতাটি লিখেছেন। আসলে প্রথমে আর একটি কথাই আমি এই যে লিখেছি যে প্রকৃতির সাথে মানব প্রেমের যে গভীর সম্পর্ক, সেই সম্পর্কটাই মূলত এই কবিতার মূল বক্তব্য। আসলে তার স্বামীটা যখন মারা যায়, কবি কিন্তু তখন দিশাহারা হয়ে পড়ে। তখন বসন্ত ঋতুটা এসেছে, তিনি ঠিক মতন সেটাকে বরণ করে নিতে পারছে না, খুবই উদাসীন। আবার শীতে তার হাজবেন্ড মারা গেছে, শীতকেও তিনি জরাজীর্ণ, এই শুষ্ক শীতকেও তিনি ভুলতে পারছেন না। এই মনোদ্বন্দ্ব নিয়েই তিনি এই কবিতাটি লিখেছেন। কবিতাটি মূলত সংলাপ নির্ভর। এখানে আমরা দুইজন মানুষকে দেখব, একজন হচ্ছে কবি আর একজন হচ্ছে কবি ভক্ত। এখানে আমরা যে দিয়ে যেসব বাক্যগুলো পাবো সেগুলো মনে করো যে আমরা কবি ভক্তরা, আর সে থার্ড পার্সন যেগুলো কথাগুলো আমরা এখানে পাবো সেখানে হচ্ছে কবি নিজে। কবিতাটা একটু পড়ি, তোমরা শোনো এবং তোমরা বই যথারীতিভাবে তাড়াতাড়ি করে কিনে ফেলবে। তাহলে এই অনলাইন ক্লাসে বইগুলো সামনে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। তোমাদের কবিতা পড়ো কি গল্প পড়ো কি প্রবন্ধ পড়ো, সবকিছু বুঝতে অনেক সুবিধা হবে। কবি এখানে লিখেছেন, হে কবি নীরব কেন, ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে কি খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এই যে কয়েকটা লাইন পড়লাম, কবিকে কবি ভক্ত মনে করো আমরাই তো কবির পাঠক, কবির কবিতাগুলো পড়ি। ধরো আমরাই কবির ভক্তকুল, আমরাই কবিকে প্রশ্ন করছি যে হে কবি নীরবের জায়গায় উদাসীন চিন্তা করো। হে কবি তুমি উদাসীন কেন? ফাল্গুন মাস এসে গেছে, তুমি এখনো তাকে বন্দনা কি প্রশংসা জনুতেও গান, স্তুতি বন্দনা করে তুমি কেন বসন্ত নিয়ে বিভিন্ন প্রকার গান কেন তোমরা লিখছো না? হ্যাঁ কবি তুমি এই যে সে স্নিগ্ধ আঁকি, সে বলেছি কি কবি, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে কি খুলি। কবি এত আনমনা উদাসীন, স্নিগ্ধ আঁকি মানে ভেজা ভেজা আঁকি তুলে সে বলছে দক্ষিণ দুয়ার মানে আগমনী বার্তা, কোনো আগমনী বার্তা, এই যে বসন্তটা যে এসেছে এই আগমনী বার্তা কি এসেছে? তখন সবাই বলছে যে ভক্তকুল বলছে বাতাবি লেবুর, কবি বলছে যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কবি এত উদাসীন যে বিগত বসন্তকালে কবি কত গান, কত কবিতা, কত কিছুই লিখেছেন। এই বসন্তকালে যে কখন আমের মুকুল ফুটছে, কখন বাতাবি লেবুর ফুল ফুটছে, এগুলো কবি কিছুই লক্ষ্য করছে না। আমরা ভক্তকুল, আমরা খুবই ব্যথিত। আমরা চাই কবিরা বসন্ত আসবে, পহেলা বৈশাখ আসবে, 21শে ফেব্রুয়ারি আসবে, তাদের নতুন নতুন লেখা দিয়ে আমাদেরকে মুখরিত করে দিবে, কিন্তু সেখানে কবি সুফিয়া কামাল একেবারেই নীরব, কিছুই তিনি লিখছেন না।
এখন ভক্তকুল বলছে, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। নবপুষ্প সাজ বলতে আমরা বুঝি যে নতুন নতুন করে ফুল যেমন সেজে সেজে থাকে বাগানে, সেমন করে কবিরও লেখনী গেলেও সুন্দর সুন্দর করে থরে থরে সাজিয়ে দেবে আমাদের জন্য, সেটা কবি কেন করছে না? তাহলে কবির সেই পুষ্প সাজগুলো কোথায় গেল? তখন সে আবারও উদাসীন ভাবে বলল, কহিল সে সুদূরে চাহিয়া অলক্ষের পাথার বাহিয়া। সুদূরে চাহিয়া মানে দৃষ্টির সীমার অগোচরে চলে গেছে, সেখানে সে উদাসীন ভাবে তাকিয়ে থাকলো। আমরা তাকে বন্দনা করতে বলছি, সে সেদিকে কর্ণপাত করছে না। অলক্ষের পাথার বাহিরা, অলক্ষের মানে দৃষ্টির অগোচরের বাহিরে, পাথার মানে সমুদ্র। এত বিশাল সমুদ্রের ফুল যেমন দেখা যায় না, মনে হচ্ছে কবি এতটা উদাসীন যে ওভাবে সে তাকিয়ে আছে। এবং সে আবার বলছে, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এত উদাসীন যে আগমনী বার্তা, বসন্তকাল এসছে, তার তরি এসছে, সেটা সে দেখছে না, মনেও রাখছে না। ঠিক আছে, বারবার বসন্ত তাকে নক করছে, খুঁজছে, কবি কেন দেখছে না, কিন্তু কবি তার সন্ধানও রাখছে না। কহিলাম অগ কবি রচিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি। এমন মিনতি বলছে যে কবি, আমরা ভক্তকুল বলছি, কবি গান করো, কবিতা লেখো, তোমার গান কবিতার জন্য আমরা অধীর আগ্রহ করে আছি, তোমাকে আমরা বারবার মিনতি করছি, কেন তুমি এত উদাসীন? কবি তোমার কি হয়েছে? প্রকৃতির সাথে মানব মনের কত বড় একটা সুন্দর সম্পর্ক থাকে, যখন বাগানে ফুল ফোটে, যখন বসন্তকাল আসে, আমাদের মনে কত একটা চঞ্চলতার সৃষ্টি হয়, বাইরে কোকিলের ডাকে মনে উদাস হয়ে যায়, কত ভালো লাগা বসন্তকাল, থরে থরে ফুলগুলো সেজে থাকে। এই যে আমরা দেখি কলেজে এসে, আমাদের কলেজের বাগান দেখলেও মনটা জুড়িয়ে যায়, সেখানে এই বসন্তকালকে কবি উপেক্ষা করছে, কবি দেখছে না, কবির মনের মধ্যে কোনো সৃষ্টি পরিবর্তন আসছে না। এটার জন্যই আমরা ভক্তকুল তার কাছে মিনতি করছি যে কবি তুমি লেখো, তোমার লেখা আমরা দেখতে চাই। আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বরিয়া, রহিনী সে ভুলিনিত ফাগুনে এসে ছড়িয়া, মানে স্মরণ করে। কহিলাম ওগ কবি অভিমান করেছ কি তাই, যদি এসেছ তবু তুমি তারে করিলেই বৃথা। কবি তুমি অভিমানই করেছো, কিসের তোমার অভিমান? তুমি বলো, তোমার মনে কেন এত দুঃখ বোধ? কেন তুমি বলছো না? কেন তুমি লিখনি লিখছো না? আমরা তোমার লেখা পড়তে চাই। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পরতি লোভিনী কি ঋতুরাজন। কবি খুব দুঃখ সহকারে বলছে, আমার জন্য তো ভক্তকুল অপেক্ষা করেনি, পৃথিবী তো পৃথিবীর নিয়মেই চলছে, সে তো পৃথিবী তো তার ফুলে ফলে ভরিয়ে দিচ্ছে, আমি লিখছি না বলে সে তো ব্যথিত হচ্ছে না, তার সাজাতো পৃথিবী তার সাজাতো বন্ধ করছে না, সেরকম করেই তো প্রকৃতি ফুলে ফলে ভরছে। তাহলে কেন বৃথা আমাকে তোমরা জ্বালাতন করছো, কেন জ্বালাচ্ছ, কিছু লিখছি না কেন? পৃথিবীর মতনই চলে যাবে, এটা কেউ কারোর জন্য কোনো জিনিসই অপেক্ষা করে না। মাধবী পুরীর বুকে গন্ধ নাই, করে নাহি অজ্ঞ বিরোচন, হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র মুখরতা। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন কবি দাও তুমি ব্যথা? উপেক্ষা করছো ঋতুরাজে, তুমি ব্যথা তুমি দিচ্ছ কবি। কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে, মাঘের সন্ন্যাসী দিয়াছে ধীরে চলিয়া, রিক্ত হস্তে তাহারি পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে। এখানে আবার আমি একটু বলতে চাই, এই লাইনটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, আবার একটু বলি। কুহেলি উত্তরি তলে, মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে, পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারি পরে মনে,
ভুলিতে পারি না কোনো মতে। আসলে এই শেষের পয়েন্টটা, এই যে ভুলিতে পারি না কোনো মতে, এইবার কবি ব্যাখ্যা করেছেন তার হাজবেন্ডের কথা। তার হাজবেন্ড এই যে মাঘের সন্ন্যাসী হয়ে, মাঘের সন্ন্যাসী যেমন বিদায় নিয়ে চলে যায়, তেমন তার তার স্বামী এই শীতকালে বিদায় নিয়ে চলে গেছিল। উনি শীতকালে মৃত্যুবরণ করেন। তাই জরাজীর্ণ শীতকে কবি যেমন ভুলতে পারছেন না, তেমন বসন্তের আনন্দ কোলাহলকেও কবি মেনে নিতে পারছেন না। শেষের এই লাইনটা দিয়েই আমরা কবিতার পুরো কবিতাটি, কবি তার মনোদুঃখ, কেন তিনি বসন্তকালে কবিতা লিখতে পারছেন না, সব কিছুই তিনি এই শেষ যে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতেই, তার স্বামীর চলে যাওয়াটা নিয়েই তিনি লিখেছেন। সবকিছুই আহাজারি তার এই কারণে, এই জন্য বসন্তকালে তিনি তার লেখনী লিখতে পারছেন না। ধন্যবাদ প্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আগামী ক্লাসে তোমাদেরকে আমি আরো কিছু প্রশ্ন বুঝাবো, প্রশ্নের উত্তরগুলো আর একটু সুন্দর করে গুছিয়ে বলবো। আর বাড়ির কাজ তোমাদের থাকবে, এই তাহারই পরে মনে কবিতাটি কিন্তু বাড়ির কাজ থাকলো, বারবার কবিতাটি পড়তে হবে। পড়ে নেক্সট ক্লাসে আমরা এই পড়াটা পড়বো এবং নেক্সটে আর একটা নতুন একটা তোমার গদ্য হোক প্রবন্ধ হোক সিলেক্ট করে আমি আসবো। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা যে যেখানেই থাকো সবাই ভালো থাকো, তোমাদের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।